সবাইকে ভাবতে হবে যে নির্বাচনে কিন্তু এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষ এবং আওয়ামী লীগের পক্ষে একটা ইতিবাচক সাড়া পড়তে পারে ফজলুর রহমান অবস্থান দেখে। এবং এখন হয়তো ফজলুর রহমান যদি সাহস করে আরো আগাইতে চায়, আবার যদি সে মুক্তিযুদ্ধ ঐক্যবদ্ধ করার ডাক দেওয়ার মতো সাহস দেখাতে পারে, যদি এটাকে তার এলাকা ভিত্তিক আঞ্চলিক রাজনীতির মধ্যে না রেখে জাতীয় রাজনীতি নিয়ে আসতে চায়, তাহলে মনে হয় মোক্ষম সময় সে তো এই লিডটা পাবে, এখন সে লিডটা নিতে পারবে। এবং সে লিডটা নিলে পরে সে তো, আমি মনে করি যে অন্তত গোপনে তো আওয়ামী লীগের বিশাল সাপোর্ট সে পাবে। এই ইঙ্গিত তো আপনি দেখেছেন গত 3 দিনে সে কিভাবে সাপোর্ট পেয়েছে। কাজে ফজলুর রহমান এখন আমাদের দেখতে হবে উনি কোন দিকে মুভ করেন। উনি যদি ওনার এলাকার বাইরে আসতে চান, আমার মনে হয় সেটা ওনার একটা ভালো স্টেপ হবে, ভালো মুভমেন্ট হবে। ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি ছাড়া তো রাজনীতি হবে না, ঝুঁকি ছাড়া রাজনীতি হয় না। কাজে ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, আমি মনে করি ওনার ঝুঁকিটা যথোপযুক্ত ছিল, সময়োপযোগী ছিল, এবং উনি সেই ঝুঁকিতে জয়ী হয়েছেন। কাজে এখানে আর মুক্তিযুদ্ধের সুরসি দেওয়ার দরকার নাই, আমাদের অসম্মান করার দরকার নাই। আমি ফজলুর রহমানের সাফল্য কামনা করি, আমি আশা করি উনি উনার সামনে দিয়ে এগিয়ে যাবেন। আমার তো ব্যক্তিগত কিছু করার নাই, কারণ আমি কোন দলীয় রাজনীতিতে আবদ্ধ নাই, এখন আমি আমার কোনো দলীয় পরিচয় নাই। কাজে আমার ব্যক্তিগত ভাবে আমি উনাকে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো যে উনি যে ঝুঁকিটা নিয়েছেন, সেই ঝুঁকিটা আমরা অনেকে নিতে পারি না, উনি নিয়েছেন। ওনাকে বেশ 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 সাবাস, ইংরেজিতে বলতে ব্রেভো, ওয়েল ডান। কাজে আমি ফজলুর রহমানকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, এবং ওনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার নেতৃত্বের আরো বিকাশ কামনা করি। ফজলুর রহমান সাহেব যে কাজটা করেছে, সেই কাজটি ওনার অবস্থান থেকে উনি যেটা করেছেন সেটা ওনাকে ঝুঁকি নিতেই হবে। উনি সেই ঝুঁকিটা নিয়েছেন এবং হিসাব করে ঝুঁকিটা নিয়েছেন। ওনার রাজনীতির অবস্থানটা কি আপনি দেখতে পাচ্ছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা প্রায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এখন এই নির্বাচনের সামনে যেতে হলে তাকে তো একটা কিছু নিয়ে যেতে হবে। তা কি নিয়ে যাবে? সে বিএনপি করে, বিএনপির এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো জামাত, এবং আরেকটি বড় প্রতিপক্ষ হলো এনসিপি। এখন ইটনা, অস্ট্রগ্রাম, মিটামন এই আসনে জামাত যত শক্তিশালী এবং এনসিপিদেরও প্রভাব আছে, কারণ এনসিপির হলো তরুণ যারা, বিশেষ করে বর্তমান প্রজন্ম বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, তাদের অবস্থান ওই এলাকাতে অনেক আছে। আর ওখানে আব্দুল হামিদের একটা এন্টি ভোট আছে, যে এই ভোটগুলা বিভক্ত হবে এই তিনটির মধ্যে, বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে। সেখানে প্রায় ধরে নেওয়া হয়েছিল যে বিএনপি থেকে হয়তো ফজলুর রহমান সাহেব, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব নমিনেশন পাবেন, যেহেতু উনি আমাদের চেয়ারপারসনের দেশমাতা খালেদা জিয়া প্রধান একজন উপদেষ্টা। সেই হিসাবে মোটামুটি ধরে নেওয়া যায় যে উনি হয়তো ওনার নমিনেশনটা কনফার্ম। কিন্তু উনি নমিনেশন পাইলে পাশ করতে পারবে, পাইলে কি সেখানে পাশ করে আসতে পারবে? আমরা তো অতীতে বিএনপির বহুবার এই নির্বাচনে ওখানে করেছি, আব্দুল হামিদের আসনে করেছে, সেখানে কি বিএনপির লোক পাশ করে আসতে পেরেছিল? ফজলুর রহমানকে যদি আজকে আগামী পাশ করতে হয়, তো সে অবশ্যই জামাতের ভোট পাবে না, অবশ্যই সে এনসিপির ভোট পাবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোট পাবে না। অতীতে আমরা দেখেছেন যে জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে আসছে একটা ইকুয়েশনে, সেখানে সে তাদের শত্রু ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শত্রু ছিল বিএনপি। ফলে শত্রু বন্ধু, সেই হিসেবে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা লীগের প্রতিপক্ষ ছিল, আওয়ামী লীগের শত্রু মনে করে, তারা বিএনপির কাছে চলে আসছিল ওই একটা ইকুয়েশনে, শত্রু আমার বন্ধু। আজকে কি হচ্ছে? আজকে তো আওয়ামী লীগ নাই, তাহলে আজকে বিএনপি তো এখন জামাতের শত্রু হয়ে গেছে, তার প্রতিপক্ষ হয়ে গেছে, শত্রু না হলেও প্রতিপক্ষ হয়ে গেছে। আগামী নির্বাচনে তারা দুইটা দলই পরস্পর বিরোধী নির্বাচনে ভোট যুদ্ধ করবে, এনসিপিও সেখানে তার বিরুদ্ধে অবস্থান করবে। কাজেই ফজলুর রহমান সাহেব অত্যন্ত পরিকল্পিতভাবে ঝুঁকি নিয়েছেন। উনি অবস্থানটা পরিষ্কার করতে চেয়েছেন যে উনি বিএনপি থেকে আওয়ামী লীগের ভোট কিভাবে টানা যায়, ফলে সে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষে এবং এনসিপি এবং জামাতের বিরুদ্ধে বক্তব্যটা দিয়েছেন। সঠিক বেটি কতটুকু হয়েছে আমি জানি না, সেটা নিয়ে আমি আলোচনা করবো না। তবে উনি ঝুঁকি নিয়েছেন উনার নিজের অবস্থানের কারণেই, এটাই স্বাভাবিক। উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি তো আমি মনে হয় প্রাথমিক জয়ী হয়ে গেছেন উনি, কারণ উনি ঝুঁকিও নিয়েছেন, টিকেও গেছেন। পাশাপাশি উনাকে মাত্র 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, তার মানে উনার আগামীতে নির্বাচন করার সম্ভাবনাটাকে এখন উড়ায় দিতে পারেন না। ফলে
ফজলুর রহমান সাহেব তার রাজনীতিতে একটা ছক্কা মেরেছে এবং ছক্কাতে সে জয়লাভ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তাকে যেভাবে রক্ষা করা হয়েছে মব জাস্টিস থেকে, এটা একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এখন মব জাস্টিসকে মোকাবেলা করা হবে, এটা সরকার অত্যন্ত সিরিয়াস ভাবে প্রমাণ করে দিয়েছেন গত রাত্রে, এক রাত্রে আগে। সেখানে যেভাবে পুলিশ সেনাবাহিনী ফজলুর রহমান সাহেবকে রক্ষা করার জন্য গিয়েছেন, যেভাবে বুক ফুলাইয়া ফজলুর রহমান সাহেব প্রেস কনফারেন্স করেছেন সুপ্রিম কোর্টের চত্বরে বসে, তাতে কি বোঝা যাচ্ছে মব জাস্টিস গুলোকে প্রতিহত করা হবে। এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকার তার অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে। এখানে তো জয়, ফজলুর রহমানের একটা ভীষণ জয় হয়েছে। আই কনগ্রেচুলেট হিম। সে ঝুঁকি নিয়েছে এবং সে ঝুঁকিতে তার তিনটা লাভ হয়েছে। একটা, সে মব জাস্টিসের বিরুদ্ধে জাতিকে দাঁড় করাতে পেরেছে, এটা তার সফলতা। মব জাস্টিসকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী, পুলিশ এবং সরকার এগিয়ে আসছে, এটা একমাত্র ফজলুর রহমানের কৃতিত্ব, উনি সেটা প্রতিহত করতে পেরেছেন। দ্বিতীয়ত, উনি বিএনপির আগামী নির্বাচনের টিকিট তো কনফার্ম করে ফেলেছেন। যেহেতু 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আগামীতে উনাকে নমিনেশন দেওয়া হয়তো হবে। আর 3 নম্বর যিনি যেটা পরিষ্কার করেছে সেটা হচ্ছে উনার এলাকাতে উনি আওয়ামী লীগের ভোটার দেখে উনার পাশে পাবেন, এই দিয়েছেন। আব্দুল হামিদ সাহেব নীরবে তাকে সমর্থন দিবেন, যেহেতু সে বিএনপি, যেহেতু সে জামাত এবং এনসিপির বিরুদ্ধে দাঁড়াবে। ফলে ইটনা, অষ্টগ্রাম, মিঠামনের আওয়ামী লীগের ভাইয়েরা এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের অনুসারীরা, তারা স্বাভাবিকভাবে ফজলুর রহমানকে অনেক বেশি নিরাপদ মনে করবে। ফলে তিনি তাদের আস্থা এবং তাদের পাশে তার কাছে নিয়ে আসার জন্য ফজলুর রহমান সফল হয়েছে। তা আমি মনে করি ফজলুর রহমানের গত এক সপ্তাহ মুভমেন্টটাকে একটা সফলতা দিয়েছে। উনার এই 3 মাসের স্থগিতাদেশ, এটা মূলত উনারই একটা বিজয় বলা যায়। আমি মনে করি একটা বিজয় হয়েছে এবং দল খুব স্মার্টলি অ্যাক্ট করেছে। একদিক দিয়ে জামাত এবং অন্যান্য যারা বিরোধিতা করেছে তাদেরকেও বললো ঠিক আছে তোমাদের অ্যাকশন নিলাম, আবার এদিক দিয়েও তার অবস্থান ঠিক রেখেছে। কারণ দিনের শেষে ওই এলাকাতে ফজলুর রহমান ছাড়া কিন্তু বিএনপির কোনো ভালো যোগ্য প্রার্থী নাই, এই প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে। বিএনপি যদি আসনটা চায়, ইটনা, অষ্টগ্রাম, মিঠামনি আসনটা যদি পুনরুদ্ধার করতে চায়, একসময় ছিল জিয়া রহমানের আমলে আমরা সেই আসনটা পেয়েছিলাম। ওখানে আমরা ওই কাঞ্চন বলে একজন, ফরহাদ আহমদ কাঞ্চন বলে এক ভদ্রলোক, উনি পাশ করেছিলেন জিয়ার আমলে। তারপরে আসনটা আমরা পাইনি, মাঝখানে একবার জাতীয় পার্টি পেয়েছিল যেখানে ভোটার বিল নির্বাচন হয়েছিল তখন। তো তারপরে থেকে লাগাতার এই আসনটি আব্দুল হামিদ সাহেবের কবজায় ছিল, পরবর্তীতে ওনার ছেলের কবজায় নিয়েছে। কাজে এখানে ফজলুর রহমান একজন একটা শক্তিশালী বিএনপির প্রার্থী, তাকে টিকায় রাখতে হবে। কাজে ফজলুর রহমান সাহেব আমি মনে হয় সফল, উনি ভালো করেছেন, ব্রেভো, আমি তাকে ব্রেভো বলি, কনগ্রেচুলেশনস, যে উনি উনার যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি সফল হয়েছেন। এটা ঘাবড়ানোর কিছু নাই, রাজনীতি এরকম ঝুঁকি নিতেই হবে। রাজনীতিবিদদের জেল, ফাঁসি এগুলো তো জাস্ট কখনো হবে কখনো হবে না। অনেকে ফাঁসি হয়েও জয়ী হবে, রাজনীতিতে ফাঁসি হয়েও জয়ী হবে, আবার অনেকে জেলে গিয়েও জয়ী হবে। উনি তো হারায় যান নাই। ফজলুর রহমান তো এখন টিকে আছেন। আজকের বাংলাদেশে আমাদেরকে ফজলুর রহমান কিনে আলোচনা করতে হচ্ছে, এটা ফজলুর রহমানের অ্যাচিভমেন্ট। আমি মনে করি ফজলুর রহমান জয়ী হয়েছে। কাজে আপনি আপনার আত্মীয় হয়, আপনার এলাকার মানুষ, আপনার ঘাবড়ানোর কিছু নাই। ফজলুর রহমান এবার জিতে গেছে এবং আগামী ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী হিসাবে সে কিশোরগঞ্জের লিড করবে। সে আর কিছু বলতে জানতে চান? তবে আমি একটা জায়গায় আপনার নজর দিয়ে যাই, আপনিও একজন মুক্তিযোদ্ধা, উনি একজন মুক্তিযোদ্ধা। আমরা গত কিছুদিন তাকে যেটা দেখেছি, নতুন প্রজন্ম ধরেন যে এখন পরিস্থিতিটা অনেকটা মুক্তিযুদ্ধের বিরূপ পরিস্থিতি অনেকে মনে করেন বা অনুভব করেন, যে কেন যেন এন্টি লিবারেশন ফোর্স একটু কমফোর্টেবল জোনে গত কয়েক বছর খানেক ধরে। সেই সিচুয়েশনে ফজলুর রহমানের যারা অনুসারী তারা মনে করছেন যে তার প্রতি যে ব্লেমের চেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলাটার কারণেই তাকে এই ধরনের একটা সিচুয়েশন বা লাইফের এই সময় এসে একজন বয়োবৃদ্ধ মানুষ তাকে এই সময়টা ফেস করতে হলো। হ্যাঁ, আপনার এই কোয়েশন সম্পর্কে কথাবার্তা হয় যে ওইখানকার নির্বাচনী আসন নিয়ে তো একটা বড় সমীকরণ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ এবং সেই জায়গা, আপনি নিজেও যেহেতু মুক্তিযুদ্ধ, আমি আবারও রিপিট করছি, এই জায়গাটা কি সামনে আরো বেশি ফাইট তৈরি করবে, নাকি আপনি যেটা সহজ সমীকরণ করছেন যে উনি হয়তো বিএনপিও ব্যালেন্স করেছে কোনো না কোনো ভাবে, এর মধ্যে দিয়ে এটা শেষ হয়ে যাবে, আসলে কি তাই?
আমি কি বোঝাতে পেরেছি দেখেন, কিনা আপনাদের? জি। যুদ্ধটাকে আমরা এটাকে ব্যবসায়ী পণ্যে নিয়ে গিয়েছিলাম, এটাকে সম্মানের পর্যায়ে রাখি নাই। বিগত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে চরম ব্যর্থতা হলো এবং চরম মানে দৃষ্টতা হলো মুক্তিযুদ্ধকে তারা পণ্য বানিয়ে ফেলেছিল। ফলে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার মতো আমাদের কিছু নাই এবং মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক কমে গেছে। আজকে যদি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে সম্মান না করতে চায়, সম্মান না করে, তাহলে আপনি তো জোর করে সম্মান আনতে পারবেন না। আর এখানে ফজলুর রহমানের এই মুভমেন্টের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্মানের কোনো প্রশ্নতা নাই। উনি তো আজ পর্যন্ত আহ্বান জানান নাই যে আসেন মুক্তিযুদ্ধের আমরা ঐক্যবদ্ধ হই, আসেন মুক্তিযুদ্ধের আমরা রাস্তায় দাঁড়াই, আসেন আমরা যে যেখানে মুক্তিযুদ্ধ আছি, আসেন আমরা বিএনপি মুক্তিযুদ্ধ একখানে হই, আহ্বান জানান নাই। উনি উনার বক্তব্যের মধ্যে রাজাকারদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে কথা বলে গেছেন, বলেছেন উনার রাজনৈতিক অবস্থানের কারণে। সেখানে মুক্তিযুদ্ধের বিষয়টা তো কোনো বিষয় না, উনি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে তো ব্যাপার না। উনি মুক্তিযুদ্ধকে নিয়ে তো কোনো বড় কথা বলেন নাই, মুক্তিযুদ্ধকে নিয়ে আহ্বান জানান নাই। এই ছাত্ররা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিল, মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন করেছিল, যখন কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তখন তো ফজলুর রহমান সাহেব কথা বলেন নাই, তখন তো নীরব ছিলেন, চুপ ছিলেন। এখন কেন কথা বলছেন? এখন কথা বলছেন তার রাজনৈতিক ইকুয়েশনের কারণে। উনি এখন আওয়ামী লীগের ভোটকে টানতে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে মনে করতেছেন মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, যেটা আমি কখনই মানতে রাজি নই। আমরা মনে করি না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক। আর মুক্তিযুদ্ধ করেছে জিয়া রহমানের সেক্টর কমান্ডার এবং সেক্টর কমান্ডাররা, মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনী যারা যুদ্ধ করেছে, মুক্তি বাহিনীর সংখ্যা আওয়ামী লীগ অনেক কম, মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম আওয়ামী লীগে। এবং যারা আজকে মুক্তিযোদ্ধার দাবি করে তারা বেশিরভাগই হলো প্রকৃত যোদ্ধা নয়। কাজে সেই বিতর্কে যাচ্ছি না। কাজে আজকে যদি আমাকে মুক্তিযুদ্ধকে যদি আমার নতুন প্রজন্ম সম্মান না করে, এটা তো আমার ব্যর্থতা, এটা তো আমার লজ্জার ব্যাপার, আমার স্মরণের ব্যাপার। আমার জাতি যে দেশ আমি তৈরি করে দিলাম, সেই আমার সন্তান, আমার পুত্র, আমার নাতি, আমার যারা প্রজন্ম, তারা আমাকে আর সম্মান করে না, এটা নিয়ে আমি জোর গলায় কথা বলতে হবে, এটা তো আমার লজ্জাস্কর। তার চেয়ে বরঞ্চ আসেন আমরা রাজনীতি সঠিক করি। আসেন ফজলুর রহমান সাহেব যে মুখটা নিয়েছে, উনি যদি জামাতের বিরুদ্ধে অবস্থানটা পরিষ্কার করতে চান, তাহলে আরো অনেক আগে পরিষ্কার করার সময় ছিল। আমরা তো 91 সালে পরিষ্কার করেছি, 91 সালে বলে আসছি এটা। আমরা তো বৈষম্য আন্দোলনের আগেই বলেছি এটা, যে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে, এটা আমরা সমর্থন করতে পারি না। তাদেরকে আহ্বান জানিয়েছিলাম 3 অগস্টে 2024 সনে, যে আপনি পরিষ্কার করেন যে এই সরকার পতন হলে তার আগামী সরকার কে হবে। কই সেদিন তো আমাদের লোকেরা বলে নাই, কথা বলে নাই। কাজে এটাকে এই সুরসুরি দিয়েন না, মুক্তিযুদ্ধ নিয়ে সুরসুরি দিয়েন না ভাই। এটা নিজের লজ্জা লাগে যে আমার সম্মান আমি রাখতে পারি নাই, কারণ আমাকে কেউ সম্মান করে না, এটা বারবার মনে করা দিচ্ছেন, বারবার বলতেছেন। সরি ভাই, এই ব্যাপারে আমি কথা বলতে অত্যন্ত অনিয়ম করছি। বিএনপি তো বলেছে যে জামাতের সঙ্গে কোনো ইয়া হবে না, সমঝোতা হবে না, জোট হবে না। এটা তো আজকেও পরিষ্কার করেছে সালাউদ্দিন, সে বলেছে যে বাকি অন্যান্য পার্টির সঙ্গে সমঝোতা হইতে পারে। এখানে যদি জামাতের সঙ্গে সমঝোতা না হয়, আর এনসিপির এমন কোন প্রার্থী নাই যে প্রার্থীটাকে ওখান থেকে পাশ করে আনতে পারবে বিএনপি যদি কাউকে দেয়, এখানে বিষয়টা এটা না। এটা একমাত্র ফজলুর রহমান সাহেব ঝুঁকি নিয়ে একটা রাজনৈতিক চাল চেলেছেন, সেই চালে উনি সবাইকে কুপকাত করতে পেরেছেন। এবং শেষ মুহূর্তে দল যে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় নাই, এটা দল অত্যন্ত বিচক্ষণতা পরিচয় দিয়েছে, আমার নেতা অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বের পরিচয় দিয়েছে, যে ঠিক আছে আপনারা হইচই করছেন, ওকে আমার নেতাকে আমি আপাতত বন্ধ করে রাখলাম, কিন্তু নির্বাচনের জন্য সে আমার প্রার্থী হবে। এই যে ইঙ্গিতটা উনি দিয়ে রাখছেন, এটা খুবই অর্থবহ। এতে ইটনা অষ্টগ্রামীটা মানে মানুষের মধ্যে আনন্দের